অভ্যুত্থানের 1 বছর পূর্তি বর্ষপূর্তি উপলক্ষে সরকারের পক্ষ থেকে নানান ধরনের আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই দিনটি পালিত হচ্ছে। কিন্তু এক এক বছরে গণমানুষের ভাগ্যের কতটা পরিবর্তন হলো, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কতটা সংরক্ষিত হলো, আমরা কতটা এগুলো অথবা পেছালাম, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, সিনিয়র আইনজীবী, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট জেডাই খান পান্না। অ্যাডভোকেট জেডাই খান পান্না, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই আপনার প্রতি প্রথমেই সশ্রদ্ধ সালাম। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে এখনো আমরা পাচ্ছি কথা বলার জন্য। আপনার কাছে প্রথমেই যেটি জানতে চাই, 2024-এর 5 আগস্ট থেকে 2025-এর 5 আগস্ট আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মূলত একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মূল দায়িত্ব হলো নির্বাচন দেয়া, এবং বিগত সরকারের যেটা মেইন ত্রুটি আমি বলবো সেটা হলো যে নির্বাচনটা ফেয়ার না হওয়া এবং মানুষের ভোটাধিকার হরণ করা। অপরাধ যদি কিছু হয়ে থাকে, ওই দুর্নীতি ফুর্নীতি ওগুলো না। দুর্নীতি সব গভর্নমেন্টের বেলায় কম বেশি হয়, সব দেশেই আছে এটা। এবং উন্নয়ন যেটা দীর্ঘমেয়াদে না থাকলে পরে হয় না। লিকুয়াং সিঙ্গাপুরের দীর্ঘমেয়াদী না থাকলে পরে হয় না, যদিও সেই লিকুয়াং এর আবার পরবর্তীতে ট্রায়াল হয়েছে, জেল হয়েছে, এইসব হয়েছে, বিভিন্ন দেশে হয়। চীনেরও যে আজকে উত্থান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দেয়া, এটাও কিন্তু দীর্ঘকাল ধরে তারা ক্ষমতায় আছে এবং চলছে সেই কারণে। তো আমি যেটা বলবো যে আমাদের আকাঙ্ক্ষা ছিল, আমি তো একজন, প্রথমত ছিল এটা একটা মুক্তিযোদ্ধার কোটা হবে কি হবে না সেই কোটা বিরোধী। আমি আগাগোড়াই কোটা বিরোধী ছিলাম, সার্টিফিকেট প্রথারও বিরোধী ছিলাম, যে কারণে এদের এটা অংশগ্রহণ করলাম। পরে দেখলাম যারা 5 তারিখের পর হয়ে গেল বৈষম্য বিরোধী। বৈষম্য বিরোধী হইতে পারে একমাত্র কমিউনিস্টরা, যারা বাম রাজনীতিতে বিশ্বাস করেন তারা বৈষম্য বিরোধী হইতে পারেন। আর এরা বৈষম্য বিরোধীর কথা বললে দেখা গেছে তাদের বেলা কোটা, তাদের বেলা বিনা পয়সায় চিকিৎসা, তাদের বেলা ভাতা, এগুলো। তাহলে কোটার, মুক্তিযোদ্ধাদের কোটার তার অপরাধটা কি ছিল, তাই না? এবং আমার কাছে যেটা মনে হয় সেটা হলে এখন এই গভর্নমেন্টের বেলা পপুলারিটি কি তারা জাজ করে দেখতে পারে, যে কতটুকু পপুলারিটি সেই 24-এ কি ছিল আর এখন কোথায় আছে। একমাত্র উপায় হয়েছে নির্বাচনের তারিখ ঘোষণা করা। আর যদি না করে থাকে, আমি বলবো যে তাইলে নিজে পায় না, কপালে কুড়াল মারতেছে, কপালে কুড়াল মারছে। আমি যদি একটি প্রশ্ন আপনাকে করি, যে সবাই নির্বাচনের দাবি করছে এবং নির্বাচন ছাড়া কোনো গত্যন্তর নেই, কিন্তু এরই মধ্যে মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে। শুধু প্রশ্ন নয়, আমরা তো সবকিছু দৃশ্যমান দেখছি। বিশেষ একটি রাজনৈতিক দলের প্রতি তার যে সফট কর্নার, তার নানান ধরনের সহযোগিতা, রাষ্ট্রীয় প্রোটোকলে সেই দলটি, এনসিপি সরাসরি বললে সব ধরনের কার্যক্রম পরিচালনা করছে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড। এই অবস্থায় এসে তার অধীনে নির্বাচন হলে সেটিও বা কতখানি নিরপেক্ষ হবে? জনগণের, আমি একটা কথা বলি, 70-এর নির্বাচন যদি নিরপেক্ষ হয়, 2001 সালের নির্বাচন যদি নিরপেক্ষ হয়, 96 সালের নির্বাচন যদি নিরপেক্ষ হয়, জনগণের জোয়ারের সামনে নিরপেক্ষ হতে বাধ্য। আর যদি না হয়, পরবর্তীতে সেটার ভোগান্তি হবে। কিন্তু সেই টেক ইট এজ গ্যারান্টি সো লং বিএনপি ফিল্ডে থাকবে, নির্বাচনের ফিল্ডে। কারণ ওই একদিনে আন্দোলন হয় না। অনেকে মনে করে যে 16 ডিসেম্বরই বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। নট এট অল। এ শুরু হয়েছে 48 থেকে। 48 থেকে শুরু হয়ে সেটা সংগ্রাম হইতে 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 26শে মার্চ থেকে সশস্ত্র সংগ্রাম, এবং সেখান থেকে 16 ডিসেম্বর এসে বিজয় আমরা পেলাম। এই তো তেমনি 17 বছরের বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের যে সংগ্রাম, তার রেজাল্ট ছিল কিন্তু এই 5ই আগস্ট। এটা মাথায় রাখতে হবে।
5ই আগস্ট কে সামনে আসছে কে পেছনে গেছে, দ্যাটস নট দ্য কোশ্চেন। অর্গানাইজেশন হিসাবে আপনি বিএনপি কে ইগনোর করতে পারেন না। নিশ্চয়ই আর নিশ্চয়ই না, কমিউনিটার যারা মেটিকুলাসলি প্ল্যান করছে, বা অন্য দলের ভিতরে ছাত্রলীগের ভিতর ঢুকে শিবির ঢুকে গেছে, অমুক জায়গায় ঢুকে গেছে, ছাত্ররা ঢুকে গেছে, এগুলো হলো ষড়যন্ত্রকারী। তো ষড়যন্ত্রকারীরা সাময়িকভাবে বিজয় লাভ করতে পারে, দীর্ঘস্থায়ী ভাবে তারা থাকতে পারে না। মির্জাপুর, টিপু সুলতান টিপু সুলতানি। যদি তাই হয়, ষড়যন্ত্র থেকে থাকে, এটা তো আর স্বাভাবিক কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়। খুব স্বাভাবিক, যে দৃষ্টিতে আমরা দেখি না কেন। আমি এবং স্বাভাবিক একটু কথা বলি। ডক্টর ইউনূস আসার পরে উনি বললেন যে তাকে অ্যাপয়েন্টমেন্ট করছে ছাত্ররা, জনগণের কথা কিন্তু বলে নাই, না, তাই না? মাহমুদুর রহমান মান্না যথার্থই বলছেন যে 69, 62, 48, 62, 54 এবং 69, 71 কখনোই ছাত্ররা কিন্তু মন্ত্রিসভায় দাবি করেননি, পার্লামেন্টে যাওয়ার দাবি করেননি, চিন্তাই করেননি, কিন্তু ওনারা চিন্তা করে ফেলছেন। যেহেতু অস্বাভাবিক একটা সরকার এবং এর পেছনে ম্যাটিকুলাস ডিজাইন ছিল, এখন এসে সবার মুখ থেকে একেবারে চরম সত্যগুলো যেভাবেই হোক বের হচ্ছে, ষড়যন্ত্রটা কোথায় ছিল, প্ল্যানিংটা কোথায় ছিল, তাহলে নির্বাচনটা আমরা আশা করছি কিভাবে? আমি আশা করছি জনগণের মতামত এবং জনগণের চিন্তার উপর আস্থা রেখে। কিন্তু জনগণ ইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর। জনগণের সিদ্ধান্ত কিন্তু ভুল হয় না, ঐতিহাসিকভাবে সত্য। জি, চেয়েছিলাম সেটা যে গুলিটাও যাতে বন্ধ। এক্স্যাক্টলি। কারণ কোন প্রকারেরই সেটা নৈতিকভাবে হোক অনৈতিকভাবে হোক, হত্যা এটাকে নিরস্ত্র মানুষকে হত্যা করার এর পক্ষে কখনোই হতে পারে না। আর ব্যক্তিগত ভাবে আমি মৃত্যুদণ্ডের অভিযুক্ত, এটা আমার ব্যক্তিগত মত। হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ডই, কিন্তু সেখানে আমরা যখন দেখলাম যে পুলিশ গুলি চালাচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা নিহত হচ্ছে, এখন এসে জানা যাচ্ছে হ্যাঁ পুলিশ অবশ্যই গুলি চালিয়েছে। যেমন আমিও তো রাজপথে ছিলাম, সেটি সাংবাদিকতার জায়গা থেকে হোক, পেশাদারিত্বের জায়গা থেকে হোক, অথবা আপনি যেদিন এই কর্মসূচি দিয়েছিলেন 6 ছাত্রের মুক্তির জন্য, আলটিমেটাম দিয়েছিলেন ডিবি হারুনের প্রতি, সেই কর্মসূচিতে হাইকোর্টের মধ্যে আপনার পাশে ছিলাম, আপনাকে খেয়াল আছে কিনা জানি না। যাই হোক, তো এখন তো এসে জানা যাচ্ছে কিভাবে পুলিশ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, কিভাবে মেট্রো রেলে, কিভাবে বিক্রি ভবনে আগুন দেওয়া হয়েছে, থার্ড পার্টি এসে তারা নিরীহ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে সরকারের উপরে দোষটা চাপালো, মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করলো। আমি আবারও বলি, অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও গুলি চালিয়েছিল। তাহলে এখন এসে আমরা কাদের বিচার দাবি করবো? অবশ্যই শেখ হাসিনা সরকারে যারা ছিল তাদের বিচারটা দাবি করি, পাশাপাশি আমরা কি আর কারো বিচার দাবি তুলবো না? অবশ্যই তুলবো, যারাই অপরাধী তার বিচার হোক, আইন অনুযায়ী তার বিচার হোক, সকল অপরাধীরই বিচার হোক, সে সরকারের হোক বেসরকারি হোক, সে এই সরকারের হোক বা আগের সরকারের হোক, যে অপরাধী তার যাতে বিচার হয় সেটাই হলো আমাদের কাম্য, এবং এটা সম্ভবপর কেবলমাত্র আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকেই বা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেই বর্ষপূর্তির বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। আমি যদি একেবারে সরাসরি প্রশ্ন করি যে এই 1 বছরে আমরা কি পেলাম যে যার মধ্য দিয়ে আমরা বর্ণাঢ্য ভাবে আয়োজনটা করতে পারি, এই প্রশ্ন যেমন আমি নিজেকে করছি, আপনার প্রতি আমি রাখছি, উত্তরটা কি দিবেন? এটার কোনো উত্তর নেই, বর্ণাঢ্য ভাবে করার কোনো কারণ আমি খুঁজে পাই না। কারণ দেশের শিল্প কারখানা ধ্বংস, গ্যাস নাই, ইন্ডাস্ট্রি ধ্বংস, গার্মেন্টস গুলো বসে গেছে। কেন? এই যে মবের নামে যে ভায়োলেন্সটা হচ্ছে, জি, এটারে সরকার দিচ্ছে কি, এটা একটা প্রেশার গ্রুপ। এটা যখন বুমেরাং হয়ে যাবে তখন তারা কোথায় কি তখন বলবে। বুমেরাং হওয়ার কি সম্ভাবনা আছে? অবশ্যই আছে। আমি একটা উদাহরণ দিই, 2003 সালে 4 সালে বোধহয় র্যাব হইল। র্যাব হওয়ার পর 5 সালেই আমরা একটা বের করলাম, সেখানে যে র্যাব না রাষ্ট্রীয় সন্ত্রাস, একটা পুস্তিকা, যে 1 বছর ভেতর কতগুলো হয়েছে। সে র্যাব গঠন করছে কিন্তু বিএনপির আমল।
পরবর্তীতে কিন্তু সবচেয়ে বেশি র্যাবের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। র্যাবের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি, যে কারণে বিএনপির একটা আর্লি কমিটমেন্ট আছে যে তারা ক্ষমতায় গেলে পরে র্যাবকে বিলুপ্ত ঘোষণা করবে। আমি জানি না এটা এখনো তারা স্ট্রিক্ট থাকবে কিনা, কিন্তু তাদের একটা আছে। তো এই যে অবস্থাটা, যে যেটা করে সে সেইটা ভোগে। আজকে যে আওয়ামী লীগের মতো সংগঠন সারা দেশে নাই, কই পাকিস্তান আমল তো এটা ছিল না। আজকে তারা সব ছাত্র নেতারা দেশের বাইরে, দেশে থাকবে সেটা দরকার হয় জেলে থাকবে, জেলে থাকবে। আমরা তো 75 পর জেলে ছিলাম, 71-এর আগেও জেলে ছিলাম, 71-এর পরেও জেলে গেছি, হয়েছি 75-এর পরে জেলে গেছি। তাতে কি 92-তে গণ আদালত করতে গিয়ে ওয়ারেন্টি হয়েছে জানার ইমাম সহ 24 জনার। হ্যাঁ, তখন আসিফ নজরুলেরও ওয়ারেন্টি হয়েছে। তো সে ভুলে গেছে, হয়তো ভুলে যায় না, আমার মনে হয় না। আমি যেটা মনে করি যে এই অবস্থা তাদের থাকবে না। একটা ওই দেয় যে আমার কথা না, অধ্যাপকের কথা, সে বলছে যে আমাদের মিউজিশিয়ান বা এই থিওরিশিয়ান ডক্টর ইউনুস, উনি 3-0 কথা বলেন। তার মধ্যে একটা বলেন যে ঋণ পাওয়াটা হয়েছে মানুষের জন্মগত মানবাধিকার। আর আমরা জানি যে ঋণ মুক্ত হওয়া হচ্ছে প্রত্যেকটা মানুষের মানবাধিকার। উনি ঋণগ্রস্ত করতে চান সমগ্র জাতিকেই, আর আমরা চাই ঋণ মুক্ত করতে সমস্ত জাতিকে, সমস্ত মানুষকে। এখানে হলো পার্থক্য। চমৎকার একটা উদাহরণ, চমৎকার একটা উদাহরণ। আওয়ামী লীগ অবশ্যই নানান ধরনের অপকর্ম করেছে এবং তারা নিজেরাই যেভাবে হোক পালাতে হয়েছে বা দেশ ছেড়েছে, যেভাবে হোক দেশে নেই। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ খুব শীঘ্রই ব্যাক করবে? আমি তো জ্যোতিষ না, তবে আমি যেটা দেখছি যে 75-এর পর কিন্তু আওয়ামী লীগের এই নেতারা, জাহাঙ্গীর কবির নানক, তারপর জাহাঙ্গীর, এই ফজলুর রহমান, এরা কিন্তু দেশে থেকেই আন্দোলন করছেন। 75-এর 15ই আগস্টের পর তার থেকে তো বড় ডিজাস্টার এটা না, রাইট? তো তখন যদি তারা দেশে থেকে এটা করতে পারে, এখন কেন পারবে না? এখন কেন দরকারের জেলের ভেতরে যেত, ট্রায়াল ফেস করতো, তাই না? তা না, তারা চলে গেছে। কিন্তু 5 আগস্ট যে অবস্থা ছিল, যে বিক্ষুব্ধ ছাত্র জনতার একটা অংশের যে মোটিভ, বিক্ষুব্ধ একটা গ্রুপের, বিক্ষুব্ধ না, একটা গ্রুপের একটা ছিল, সেই গ্রুপের থেকে আওয়ামী লীগের রেসপন্স বেশি ছিল না, সমর্থন বেশি ছিল না, কিন্তু হারালো।